এই উপবৃত্ত চ্যাপ্টারের তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে পরাবৃত্তকে আমরা তিনটা গ্রুপে ভাগ করছিলাম। এক নাম্বার গ্রুপ ছিল সমীকরণ থেকে ইনফরমেশন, দুই নাম্বার গ্রুপ ছিল ইনফরমেশন থেকে সমীকরণ, আর তিন নাম্বার ছিল পরাবৃত্তের স্পর্শক। এখন এটাও আমরা এক্স্যাক্টলি একই রকম ভাগ করবো। এখানে একটা বাড়তি গ্রুপ আছে, সেটা হলো স্পর্শকের সাথে যোগ হবে পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ককে ইংরেজিতে পোলার স্থানাঙ্ক। তোমরা কিছুটা পড়ছো, নামটা তো শুনছি মনে হয় 3.1 চ্যাপ্টার। আচ্ছা, প্রথমে আমি চ্যাপ্টারটাকে গ্রুপে ভাগ করে দিচ্ছি। আজকে কি করব, 1 ঘন্টার ক্লাসের সময় গ্রুপে ভাগ করে দিব। তারপরে আমি এটা থিওরি প্রমাণ করব। থিওরিটা প্রমাণ করতে 50 মিনিট সময় লাগতে পারে। তারপরে আমি একটা বা দুইটা অঙ্ক করে তোমাকে 10টা অঙ্ক বাড়িয়ে দেব। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাই? ফাইন, চলো স্টার্ট করি। থিওরিটা বোঝার জন্য অপরিসীম তোমাদের কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে 50 মিনিট, যেটা প্রায় তোমরা পারো। কনসেন্ট্রেশন ল্যাপস হয়ে যায়। এই কারণে পুরো থিওরিটা আগে আমি মানে একটা সুন্দর স্ক্রিনশট রেখে দিছি। আগের গ্রুপে পড়াইছি না, তোমরা লেখার কোনো দরকারই নেই। 50 মিনিট তুমি আমার কথা শুনছো। ওই যে কি জানি চাকদে ইন্ডিয়া সিনেমার মধ্যে এই 70 মিনিট তোমাকে কি খোদাও তোমার কাছ থেকে নিতে পারবে না, এমন টাইপের না। এই 50 মিনিট তুমি আমার কথা শোনো, ভালো করে এই থিওরিটা প্রমাণ বুঝো। তাইলে কি হবে, চ্যাপ্টারটা আমি তোমাকে বলি, থিওরিটা পড়ার সময় মনে হবে কি আল্লাহ এমন এমন, অঙ্ক করার সময় তুমি অবাক হয়ে যাবা, থিওরি কই ছিল আর অঙ্ক কি হলো। এটা মানে কি, অঙ্ক এত সোজা পেলে থিওরির প্রমাণ আসবে না তো পরীক্ষায়, তোমাকে বলতেছি। কিন্তু চ্যাপ্টারটা পান্তাভাত হয়ে যাবে তুমি যদি থিওরিটা বুঝো। আমি কি বুঝাতে পারছি? মানে থিওরি তোমাদের গ্রুপে শীট দিচ্ছি 10টা 20টা সূত্র। হ্যাঁ, তুমি রুল অনুযায়ী করলে এত কঠিন লাগবে না। সবচেয়ে মজার ব্যাপার হলো অধিবৃত্ত আর উপবৃত্তের সূত্রগুলো সেম। পরের আরেকটা চ্যাপ্টার করবো আমরা। তাহলে হবে কি, ধরো যে 4 দিন ক্লাসে আমি সূত্রগুলো মুখস্থ হইলো, আবার 2 দিন প্র্যাকটিস একই অঙ্ক, ফাটাফাটি হবে। মানে তোমরা এই চ্যাপ্টার ভালো মতো হয়ে যাবে। চলো স্টার্ট। আর পেছন পারবো না, গ্রুপিং করে দিচ্ছি। প্রথমে গ্রুপ 1, সমীকরণ হতে ইনফরমেশন। গ্রুপিংটা লিখে নাও ফার্স্টে, কারণ পরে টানটানা হেসা লাগে। থিওরিটা বুঝাইতে গেলে পরে সেরাবেলা লেগে যাবে। সমীকরণ হতে ইনফরমেশন, অঙ্কের নাম্বার হলো 1-এর 1, 2, 4। 1-এর 3 নাম্বারটা এটা 2 নাম্বার গ্রুপ। মানে আচ্ছা সরি 1 মানে এটা শুধু একই টাইপের, কিন্তু পরে করাবো আর কি। 1, তারপরে হলো 2-এর, আমি একটু বইটা দেখি, নতুন বইয়ে একটু গ্যাঞ্জাম আছে, কারণ আমার একটু দেখে নিতে হবে। 2-এর হ্যাঁ 2-এর 1, 2 না, 2-এর 3 1, 3 সমীকরণ হতে ইনফরমেশন 1, 2, 7 1, 3, 7 11, 12। এটা হলো গ্রুপ 1। গ্রুপ 1 কি? হ্যাঁ, উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, ইনফরমেশন বের করতে হবে। ইনফরমেশন গুলো কি তোমরা জানো, কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র, নিয়ামক, অক্ষরেখা, এগুলো বের করতে হবে। ফাইন। গ্রুপ 2, ইনফো হতে সমীকরণ। বুঝতেছো ভাই, একই ভাবে আমরা আগাইতেছি। কি কি সেটা? 2, 4, 5, 6, 8, 9, 9, 10, হ্যাঁ 8। আর ফাইনালি গ্রুপ 3। গ্রুপ 3 এর নাম দিব হলো স্পর্শক প্লাস পরামিতিক স্থানাঙ্ক। সেটা হলো 8, 14। 14টা অঙ্ককে আমি 3টা গ্রুপে ভাগ করে দিছি, তোমরা সুন্দর করে লিখে নাও। আজকে আমি থিওরিটা পড়ে গ্রুপ 1 এর একটা অঙ্ক করব, বুঝছো? এটা হলো টার্গেট। তাইলে সবাই গ্রুপিংটা আগে লিখে নাও। তোমাদের যাদের প্রিভিয়াস ক্লাসের সমস্যা, যেটা পাবে তোমরা জানো যে 3:30টার সময় একটা নতুন ব্যাচ শুরু হয়েছে আমাদের। 7.1 এর ক্লাস 1 হয়েছে গতদিন, আজকে ক্লাস 2 3:30টার সময়, বুঝছো? 7.1 এর পরে ওদের 7.2 করা, ওদেরকে ঠিক মতো পড়াবো, তারপরে 3 করা, বুঝছো তুমি আমার কথা? আর তোমাদের এই ব্যাচে আগামী মাস থেকে
8 তারপরে 9 স্থিতিবিদ্যা গতিবিদ্যা হবে। আর যদি তোমরা কেউ কারো পরীক্ষার জন্য মিস করো তাহলে এই ব্যাচের সাথে তুমি কভার আপ করে নিবে। এই যে পরের ব্যাচটা হবে, সাপোজ ধরো তোমার 2-3টা ক্লাস মিস, অনেকে 7.2 মিস করছে, ওরা ওই ব্যাচের সাথে এটা করে নিবে। এই 3 4 7 6 হ্যাঁ, তারপরে আপনি করো। আর তোমরা জানো যে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে বা তোমাদের কাছে একটু দেরি হতে পারে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে 2টা ব্যাচের আমি রিভিশন শুরু করে দিই। তোমরা যদি আর্লি থাকতে চাও তাহলে রিভিশন ব্যাচ স্টার্ট করতে পারো। বুঝছো? ফার্স্ট পেপার দিয়ে আমরা রিভিশন শুরু করে দিই। বুঝছো আমার কথা? আর তোমাদের ব্যাচেও করবো, তোমাদের ব্যাচটা হবে লাস্ট, তোমাদের ব্যাচটা মানে রিভিশনের লাস্ট শুরু করবে। আছে না তো অনেকে আছে লাস্টে আসবে, মনে করবে যে আইসিইউ আর কি লাগবে, যে কিছু নাই তো ফেল করবো কয়েক মাস পরে করবো, তাদের জন্য স্পেশাল গ্রুপিং মুছে দিলাম, গ্রুপিং লেখা থাকবে। এবার সংজ্ঞা হেরা শুরু হতে যাচ্ছে 50 মিনিট, টাইম স্টার্টস নাও। কার্টেসীয় সমতলে তোমাদের কি পরাবৃত্তের সংজ্ঞা মনে আছে? কার্টেসীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা থেকে সমদূরবর্তী চলমান বিন্দুর সঞ্চার পথকে কি বলে? পরাবৃত্ত। দূরত্বটা সমান, পিএস আর পিএমটা সমান, আর এখানে সমান না, অনুপাত সমান। মানে ধরো উপকেন্দ্রের মানে নির্দিষ্ট বিন্দু থেকে মানে পি বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যদি 2 হয়, তাহলে নিয়ামকের দূরত্ব ধরো 4, তাহলে অনুপাতটা কত হইল? 2/4 মানে হাফ। আবার যদি পি থেকে উপকেন্দ্রের দূরত্ব 3 হয়, তাহলে নিয়ামকের দূরত্ব 6, তাহলে অনুপাতটা কত হইল? হাফ। তার মানে দূরত্ব সমান না, অনুপাত সমান, এবং অনুপাতটা 1-এর চেয়ে ছোট। তাহলে এই সঞ্চার পথকে বলা হয় উপবৃত্ত। উপবৃত্ত তোমরা সবাই জানো, ভাই আমি একটু সংক্ষেপে, উপবৃত্ত তোমরা পড়ে আসছো 10.7 পড়িনি আছে, সমস্যা নেই, আমি পড়াই দিব ভাইয়া, তোমরা যা পড়ে আসছো এগুলো ভুলে যাবে যদি অন্য কারো কাছে পড়ে থাকে। এটা হলো উপবৃত্তের সমীকরণ, ডিম। তো ডিমের সমীকরণ x² + y² b² = 1। তো 30 মিনিট পরে আমরা এই সূত্রটা প্রমাণ করব আর কি। তো এই যে এই পরাবৃত্তটা সরি উপবৃত্তটা, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ, এতটুক a এতটুক মাইনাস a, তাহলে টোটালটা 2a, উপরেরটা b নিচেরটা কি -b, তাহলে টোটালটা 2b। তো বেসিক্যালি এটার সূত্র হলো এটা। উপবৃত্ত দুই ধরনের হয় ভাইয়া, এটা হলো পাতাইল্লা ডিম আর এটা হলো লম্বা ডিম। এখানে a হলো b এর চেয়ে বড়, তাই না ভাইয়া? আর লম্বা ডিমের ক্ষেত্রে কি হবে? এইটাই শুধু a is less than b। a যদি b এর চেয়ে ছোট হয় লম্বা ডিম, আর এটা পাতাইল্লা ডিম। তো লম্বা পাতাইল্লা ডিম না বলে বইয়ের ভাষায় হলো বৃহৎ অক্ষ x অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ y অক্ষ বরাবর, আর এটা বৃহৎ অক্ষ y অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ x অক্ষ বরাবর। কিন্তু আমরা এত কষ্ট না করে লম্বা ডিম পাতাইল্লা ডিম মাচ বেটার, খাতায় লিখে দিও না তাইলেই হবে আর আমাদের কোড ওয়ার্ড থাকবে না। বুঝতে পারছি আমি? ওকে, এগুলা পরে আসতেছে, কামিং সুন। তো এবারে আসো আমরা সংজ্ঞায় যাই, তারপরে অনেক কাঠখড় পুরো আমরা প্রমাণ করি। কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু, আমি যদি তোমাদের বলতাম ভাইয়া এই সূত্র অঙ্ক শুরু করো, জীবন খুবই সহজ লাগতো, আরে কি মজা হতো। কিন্তু এই যে থিওরিটা বুঝতে হবে কয়েকটা অঙ্কের জন্য, বুঝছো? এই জন্য 20 পান করতেছি জেনে শুনে। একটা নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র এবং একটি নির্দিষ্ট সরলরেখা, নির্দিষ্ট সরলরেখা নাম কি? নিয়ামক। কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা হতে ধ্রুব অনুপাত, কনস্ট্যান্ট রেশিও, যেই ধ্রুব অনুপাতেরও নাম আছে, এটার নাম হইল উৎকেন্দ্রিকতা। অনুপাতটার নাম হইল উৎকেন্দ্রিকতা, যেই উৎকেন্দ্রিকতাকে ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি, ছোট হাতের ই দিয়ে প্রকাশ করে। উৎকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটি ছোট হাতের ই, সেটার মান হবে 0 থেকে 1 এর মধ্যে, 1 এর চেয়ে ছোট। আর 1 এর চেয়ে বড় হইলে কি হয়? অধিবৃত্ত হয়, সেটা পরের চ্যাপ্টারে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো উৎকেন্দ্রিকতা যদি 1 এর চেয়ে ছোট হয়, ধ্রুব অনুপাত বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার পথকে উপবৃত্ত পথ।
ওকে, সংজ্ঞাটা লাগবে অনেক সময়। এই 2 মার্কের কোশ্চেনে উপবৃত্ত কি এরকম টাইপের কোশ্চেন, গদবাধা কোশ্চেন চইলা আসে। ফাইন ভাইয়া, অনলাইনে যারা আছো কোনো খবর টবর নিলাম না, আশা করি তোমরা আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছো, তাই না ভাইয়া? কনসেন্ট্রেশন ধরে রাখো, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে তুমি যদি আজকের বাকি 40 মিনিট আমাকে দাও, তাহলে পরের আজকে সহ পরের 3 দিন যে আমি ম্যাথ করাবো, আমি খালি ম্যাথ করাবো, তুমি কোনো প্রশ্ন থাকবে না। তুমি তুমি বাড়ির হোমওয়ার্ক দিব, তুমি করে আসতে পারবো। বুঝছো আমার কথা? এই কারণে মনোযোগ দিয়ে মনোযোগটা ধরে রাখি, বারবার বলতেছি আর বলবো। এটা হলো উপবৃত্ত সংজ্ঞা। এবারে আসো আমরা একটু চিত্র আঁকি। এরা পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র একটা ছিল, নিয়ামক একটা ছিল। এখন উপবৃত্তটা যেহেতু 2 অক্ষ মেইনটেইন করে চলে, দেখো পরাবৃত্ত কি ছিল, যে কোনো একটা অক্ষের সমান্তরাল বা প্রতিসম ছিল। তো উপবৃত্তটা কি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম না? এই কারণে মনে রাখবা উপবৃত্তের 2টা উপকেন্দ্র 2টা নিয়ামক থাকে, ডাবল। অধিবৃত্তরও তাই। তো আসো আমরা একটু চিত্রটা আঁকি। সাপোজ আমি পুরো কাজটা পাতাইল্লা ডিমের জন্য করব, তো আমরা বলো এক্স আর ওয়াই আর এ আর বি যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে এ আর বি ইন্টারচেঞ্জ হবে না, এক্স আর ওয়াই যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাইলেই পাতাইল্লা ডিম লম্বা ডিম হয়ে যাবে। মানে সূত্রেও আমি 10টা প্রমাণ দেখাবো। তো মনে আছে আমি আরেকটা তো তোমাদের বলছিলাম, তুমি করে নাও। ও পরাবৃত্তের ক্ষেত্রে একই সেম এখানে। আর প্রমাণ তো আসবেই, গ্যারান্টি দিলাম যে প্রমাণ আসবে। তারপরেও তুমি প্রমাণ বুঝা না। এই হইল উপবৃত্তটা। এই হইল সুবিধার জন্য আমি কি করছি বলো, নিয়ামক 2টা কি নিছি, ওয়াই অক্ষের সমান্তরাল। হ্যাঁ, কারণ তেরাবেরাও তো হইতে পারে। ইয়েস, অবশ্যই হইতে পারে। আমরা পরাবৃত্তের মতো এখানেও এই গ্যাঞ্জামে যাব যে এটা তো অক্ষের সাপেক্ষে প্রতিসম, ডিমটা এমন হয়ে যাবে। হ্যাঁ, তখন আবার কি ওই যে এক্স ওয়াই টার্ম আসবে, ওইগুলো আসতেছে, ওইটা আজকের ক্লাসের আলোচ্য বিষয় না। আমি একই স্টাইলে সবগুলা চাপ। তোমরা একটু সমস্যা হয়ে থাকে, মানে 6.1 করে 6.2 করতাম, ফাটাফাটি হইতো। বুঝছো? ওকে, প্রবলেম নাই। এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হলো সেন্টার। সেন্টার কি তোমাদের পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 0 0। ওকে, এইটা হইলো নিয়ামক রেখা, বই অনুসারে লিখি। হ্যাঁ, এইটা হলো উপকেন্দ্র 2টা এস, আর এটা কি এস প্রাইম। আপনি এইটা এস প্রাইম দিচ্ছেন, বইয়ে দিচ্ছে ভাই, আমার দোষ না, মানে বইকে ফলো করলাম। হ্যাঁ, আমি হইলে এস এটাই দিতাম, এস প্রাইম বামেরটাই দিতাম। এন্ড তুমি বলবা ভাইয়া বইয়ের সাথে মিল নাই, আপনি কি উল্টাপাল্টা করতেছেন। তো এই জন্য বইকে সম্মান জানাই আমি এটা পড়লাম আর কি। আচ্ছা, এটাকে বলা হয় এ, আর এটা কি এ প্রাইম। ভাইয়া বলে রাখি, সি কে বলা হয় কেন্দ্র, এস আর এস প্রাইম কে কি বলা হয়, উপকেন্দ্র। এ আর এ প্রাইম কে বলা হয় শীর্ষবিন্দু। পাশাপাশি শীর্ষ কিন্তু এই 2টাও, তবে পাতাইল্লা ডিমের ক্ষেত্রে এই 2টাই শীর্ষ বলবা, আর লম্বা ডিমের ক্ষেত্রে ওই 2টা শীর্ষ হবে, বি আর বি প্রাইম। বুঝাতে পারছি আমি সবাইকে? আচ্ছা, এখানে কতগুলো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো সি এ আর সি এ প্রাইম, এই 2টা হলো এ, ছোট হাতের এ ধরে নিচ্ছি আমি, মানে এই ডিসটেন্সটা এটা ধরি। তাহলে বলতো এ এ প্রাইম কত? আমি কি বুঝাতে পারছি? সি এ আর সি এ প্রাইম দুটি এ, তাহলে এ এ প্রাইম কত হবে? 2a হবে। ক্লাসের সবাই কি আমার কথা মোটামুটি বুঝতে পারছে? ক্লাসের সবাই ফ্যান্টাবুলাস। সো এই হলো প্রাইমারি আলোচনা। এবার আমি সংজ্ঞায় আসি। ভাই বলতো এ বিন্দুটা কি উপবৃত্তের উপরে অবস্থিত না? ভাই লিখতে গিয়ে কেউ বুঝা মিস করো, কারণ এইটা সুন্দর, মানে স্ক্রিনশট আমি তুলে রাখছি। মানে এখন তো এত সুন্দর করে আমি এখন লিখতে পারলাম না, আগের বার খুব সুন্দর হয়েছে, তো ওইটা আমি লিখে রাখছি, নিয়ে রাখছি। তো এইটা তোমাদের দিয়ে দিব। এ বিন্দু হলো উপবৃত্তের উপরে অবস্থিত। এ থেকে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাতটা কি? এএস বাই এজেড। এটাই কি উৎকেন্দ্রিকতা ই না? মানে এ হতে, এ হইলো উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু। আমি কি বলছি, উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্ব, এই 2টার অনুপাতকেই কি বলে? উৎকেন্দ্রিকতা, তাই না? যেটার মান 1 এর চেয়ে ছোট। তাহলে প্রশ্ন মতে প্রথমে এ বিন্দুর সাপেক্ষে চিন্তা করতে, সংজ্ঞা থেকে, সংজ্ঞানুসারে খুব মনোযোগ, 3বার বোর্ডটা মুছতে হবে এই প্রমাণটা করার জন্য।
AS by AZ ইকুয়াল টু হলো E, তাই না ভাইয়া? এই যে বললাম তোমরা PS by PM ইকুয়াল টু মানে PS ইকুয়াল টু PM বলতা, পরাবৃত্তের ক্ষেত্রে E এর মান কত জানো? উৎকেন্দ্রিকতা 1, তাহলে PS by PM ইকুয়াল টু 1, তাহলে PS ইকুয়াল টু কি PM বলতা, মানে এটা অবজেক্টিভ হিসেবে আসবে। তোমাদের বলে রাখি বৃত্ত উৎকেন্দ্রিকতার মান হলো 0 1 এক নাম্বার, বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 0, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1, উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 0 থেকে 1 এর মধ্যে ইন বিটুইন, আর অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1 এর চেয়ে বড়। উৎকেন্দ্রিকতার মান কখনোই নেগেটিভ হবে না, কেন? কারণ দূরত্বের অনুপাত কখনো নেগেটিভ হয় না। এবার কি আমি বুঝাতে পারছি? অবজেক্টিভ 1 নাম্বার তুমি পায়া গেছো ইন্টারমিডিয়েট পরীক্ষায় লিখে রাখো। বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 0, ভয় পাও না, এটা নোট ফর এমসিকিউ আমি দিব না তোমাদের। কি তোমাদের ভাবছো যে আমি এমনি ছেড়ে দিব? তোমাদের মুয়া বানায়া দিয়ে দিব, তাও তোমরা ছাগলের বাচ্চা কি করবা? করবা না, বুঝছো? ওকে, না না এখন কি বলবো এখন তোমাদের, মানে মুয়াটা বানাই তুমি চেষ্টা করো, চোখ বুলায় গেলে তুমি 100-তে 100, তাও তুমি করবা না। তোমার সময় আছে, ফেসবুক চালাইতে হবে না। ওকে, এদিকে তাকাও, AS ইকুয়াল টু E ইনটু AZ কার্বন করছি, ঠান্ডা মাথায় বুঝছো ভাই, সব সেন্টার থেকে দূরত্ব হিসাব করব, কারণ কি সেন্টার কি 0 0 না, তাহলে AS কে কি বলা যায়? চিত্র চিৎকার করে করে বলবে, AS কে বলা যায় CA মাইনাস CS, বুঝছো তো? সেন্টার থেকে হিসাব করছি, CA থেকে CS বাদ দিলে AS হয়। ওকে, AZ-টাকেও C থেকে হিসাব করো কষ্ট করে, CZ মাইনাস CA, আমি কি বুঝাইতে পারতেছি? উত্তর তো স্পষ্ট, তাই না? ধৈর্য ধরে রাখো কিন্তু। CA কি? এটা লাল কালারে লিখে রাখছি, CA A মাইনাস CS E ইনটু CZ মাইনাস ছোট হাতের a। ক্লাসে সবাই কি বুঝতে পারছো ভাইরা 1 নাম্বার ইকুয়েশনটা? সবাই, আমি ক্লাসের সবার কাছ থেকে জানতে চাই অনলাইন সহ যে তোমরা এটা বুঝতে পারছো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? স্যার হ্যাঁ, এরপর নেক্সট বেলাতে আমি A থেকে হিসাব করছি, আরেকটা শীর্ষ কি A প্রাইম, তাহলে A প্রাইম থেকে তুমি আবার টোটাল জিনিসটা হিসাব করো। A প্রাইম তো উপবৃত্তের উপরস্থ বিন্দু, তো তুই একটা জিনিস মনে রাখবা, তুমি যদি বাম পাশ নিয়ে কাজ করো তাহলে তুমি বাম পাশ নিয়েই কাজ করবে। যেমন বলো হ্যাঁ এখানে আমি A প্রাইম S প্রাইম, তাহলে হবে না আসলে প্রমাণটা, মানে আমি এই S এর সাপেক্ষেই হিসাবটা করব। তুমি আমাকে বলো A প্রাইম S বাই A প্রাইম Z, এইটাও কি উৎকেন্দ্রিকতা কি না? মানে উপবৃত্তের উপরস্থ বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাতকেই বলা হয় উৎকেন্দ্রিকতা। তাহলে A প্রাইম থেকে S এর দূরত্ব উপকেন্দ্রের দূরত্ব আর A প্রাইম থেকে Z এর দূরত্ব নিয়ামকের দূরত্ব অনুপাতটা কি? E এর সমান না? আমি কি বুঝাইতে পারতেছি? আর তোমরা কি এটা দেখা বুঝছো যে E এর মানটা 1 এর চেয়ে ছোট? A প্রাইম S বাই A প্রাইম Z, A প্রাইম Z টা বড় না? উপরে ছোট নিচে বড়, 1 এর চেয়ে ছোট, বুঝাতে পারছি আমি? উপরে তোমার ওজন নিচে আমার ওজন, obviously হাফ এর চেয়ে ছোট হয়ে যাবে। যাই হোক, তাহলে আবার A প্রাইম বিন্দুর ক্ষেত্রে এটা হলো A বিন্দুর জন্য, আবার কি হবে? A প্রাইম S বাই A প্রাইম Z ইকুয়াল টু E, তাই না ভাইয়া? এটা হ্যাঁ বলো। আমি এইটাই তোমাকে বললাম যে তোমাকে রেফারেন্স একটা বিন্দু ধরে কাজ করতে হবে, না হলে কি হবে? চলকের বাহুল্যতা চলে আসবে, মানে অনেক বেশি চলক তোমার ক্যালকুলেশন দিতে, বুঝছো? তো A প্রাইম বিন্দুর জন্য আমি হিসাবটা করতেছি সেই S আর Z হিসাবেই, নাইলে হবে কি আমার ক্যালকুলেশনে আলাদা আলাদা প্যারামিটার ধরতে হবে। তো A প্রাইম S ইকুয়াল টু E ইনটু A প্রাইম Z জানতে চাই, আবার সেন্টার থেকে হিসাব করো ভাইরা, সেন্টার থেকে হিসাব করো। A প্রাইম S কে কি CA প্রাইম প্লাস CS বলতে পারি, আর A প্রাইম Z কে কি CA প্রাইম প্লাস CZ বলতে পারি। আমি সবাইকে দেখো তো, না বুঝতে পারলে দয়া করে আমাকে বলুন, খুব মানে ইম্পর্টেন্ট জিনিসটা এইখানে। হ্যাঁ, পরে সোজা খালি ক্যালকুলেশন করে যাও। বলতে পারবা CA প্রাইম কত ভাইরা? A, চমৎকার, ছোট হাতের A
প্লাস সিএস। হ্যাঁ খুব বিরক্ত লাগবে আমি জানি, হ্যাঁ কিন্তু এই বিষ তোমাকে পান করতেই হবে, বুঝছো? ঠান্ডা মাথায় মনোযোগ দিয়া ভাইয়া, সিএ প্রাইম আর সিএ কে ছোট হাতের এ ধইরা নিস। আচ্ছা আমাকে বলো 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই? যারা অনলাইনে যারা আছো দয়া করে বলো সবাই ইকুয়েশন দুইটা বুঝছো কিনা প্লিজ। অনলাইনে যারা আছো স্পেশালি। আচ্ছা ফাইন, আমার টার্গেট কি জানো? আমার টার্গেট হলো এই সিএস আর সিজেড দূরত্বটা বাইর করা। মানে বেসিক্যালি আমি এস আর জেড এই স্থানাঙ্কটা বাইর করতে চাই। কেন ওইটা আমি টার্গেট কি বলো, সংজ্ঞাটা কি? আমি তো একটা অস্থির বিন্দু ধরবো পি, সেই অস্থির বিন্দু থেকে কি হবে বলো, উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাত কি? ই। এই শর্ত থেকে আমার কি বের হবে? উপবৃত্তের সমীকরণ বের। আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা তাইলে এটা বের করার জন্য মাথায় যে বুদ্ধিটা আসতেছে, আমি যদি ভাইয়া 1 আর 2 ইকুয়েশন যোগ করি তাহলে সিএস সিএস কাটা যায় না? দেখো সিজেড এর মানটা বের হবে। দেখো 1 আর 2 যোগ করি, হ্যাঁ ঠান্ডা মাথায়, কেউ দরকার হলে লেখো না, কারণ এর চেয়েও সুন্দর ভাবে আমি কিন্তু তোমাকে স্ক্রিনশটটা গ্রুপে ক্লাসটা শেষ হওয়ার 2 মিনিটের মধ্যে দিই, ঠিক আছে? কেউ যদি লিখতে পারো, কারণ আমি স্লোলি পড়াচ্ছি, তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। 1 আর 2 যোগ করতেছি, কত হয়? 2a। ই কমন, তাই না? আচ্ছা মানে তাইলে 4 বার মুছতে হবে কোনটা? ওকে এটা মুছতে আমি ধারণা করছিলাম একটু লিখলে তাহলে 3 বারে হবে, 4 বার লাগে। ওকে তো 1 আর 2 যোগ করি, এইটা যোগ করা হবে। এখন যোগ কইরা দেখানো এত মানে যদি ই হয় তাহলে মুশকিল হয়ে যাবে। 2a আর ই কমন নিলে কি হয়? ধুমা ধুম বলে দাও, 2cz। চমৎকার ভাবে cz মানে a বাই e। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? cz মানে a বাই e। আবার ভেড়া 2 থেকে 1 বিয়োগ করো, কষ্ট করে 2 থেকে 1 বিয়োগ করো, স্মার্ট হও। 2cs ইকুয়াল ই কমন e ইনটু 2a। আমি কি বুঝাতে পারতেছি? না বুঝতে পারলে বাসায় গিয়ে রিলাই, এটা আহামরি কোনো রকেট সায়েন্স না। তো cs ইকুয়াল টু কত? ae। এবার আমি কয়েকটা প্রশ্ন করব, 4টা বিন্দুর স্থানাঙ্ক বলবো তুমি আমাকে, হ্যাঁ? cs দূরত্বটা হলো ae আর cz দূরত্বটা হলো a বাই e। আমি 4টা বিন্দুর স্থানাঙ্ক জানতে চাই। s বিন্দুর স্থানাঙ্ক, z বিন্দুর স্থানাঙ্ক, s প্রাইম বিন্দুর স্থানাঙ্ক, z প্রাইম বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলতে হয় নাই। s এর স্থানাঙ্ক কত? -ae, 0। s প্রাইম হইলো ae, 0। আমি কি বুঝাইতে পারছি? z হইলো -a বাই e, 0 আর z প্রাইম হইলো +a বাই e, 0। বুঝছো ক্লাসের সবাই? সবাই বুঝছো? আমরা ইন্টারভেলে চলে আসছি অবশ্য। এগুলো লেখার দরকার নেই, আমি আবার বলতেছি, হ্যাঁ লেখা আছে। এস হইলো, আমি কিছু বুঝি নাই, আমি মুখস্থ কইরে অঙ্ক চালাই দিছি, আমি ভালো স্টুডেন্ট ছিলাম। তারপরে এটা আমি খোদার কসম, আমি সূত্র মুখস্থ কইরে সব অঙ্ক করে ফেলাইছি, বইটা চান্সও পেয়ে গেছি, হ্যাঁ কিন্তু থিওরি বুঝি না। জেড হইলো -a বাই e, 0 আর জেড প্রাইম কত? a বাই e, 0। এই 4টা বিন্দু বের করা আমার দরকার ছিল, ঠিক আছে? ওকে একটা স্টেপ আমার হয়ে গেছে। ভেড়া তোমরা অনলাইনে যারা আসো বাইচা আসো না ঘুমায় গেছো? ভাইয়া আছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঘুমায় যাও না ভাইয়া, ঘুম ধরবে এমনি দুপুর, তার উপরে উপবৃত্তের থিওরি ডিজাস্টার। আচ্ছা এবার মনোযোগ দিয়ে শোনো, এবার আমি অঙ্কে আসতেছি। এতক্ষণ ধরে কিন্তু আমি এই বিন্দুগুলো বাইর করলাম, এবার আমি সঞ্চার পথের সমীকরণটা বাইর করতে চাচ্ছি। এই অস্থির বিন্দু ধরলাম, অস্থির bxy, তাই না ভাইয়া? স্থির কি? আলফা বিটা, আর অস্থির হইলো x, y। বুঝছো তো না সবাই?
7.2 যারা যারা মিস করছো সেকেন্ড ব্যাচের সাথে করে নিবা। আজকে 3:30টার সময় 7.1 এর ক্লাস 2 অনলাইনও হবে। অনলাইন নিব না ভাবছিলাম, কাঁদতেছে তো, তো এই কারণে অনলাইন নিব। আর ফেব্রুয়ারি পর্যন্ত নিব, তারপরে খোদার পছন্দ এই যে ডান্ডি আমি বুড়িগঙ্গার পরে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, না না না, মানে নেগেটিভ হইলে বরঞ্চ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ক্যালকুলেশন সহজ। মানে x1 - x আমি পরে বুঝাবো। তো এটা ডানে করলেও হইতো, টোটাল ক্যালকুলেশনটা তুমি ডানে করলেও হইতো। বই করছে আর তুমি ভাই আপনি ডানে করলেন, বইয়ে বামে আছে, আমার তো খুব প্রবলেম হচ্ছে, তুমি বলতা নাই কথা। হ্যাঁ আরে লিখবো না মানে তোমাদের বাচ্চা কাচ্চারা কার বই পড়বে? স্যারের বই মাত্র। হ্যাঁ কি বলো, তুমি জানো যে তোমরা যখন বুড়া হবে, আমি যদি বাইচা থাকি আমি কি হব? বাংলাদেশের সবাই আমাকে চিনি। জাফর ইকবাল স্যারের নাম শুনছো? ওনার তো অনেক সমালোচনা আছে, আমার কোনো সমালোচনাও থাকে। ওকে, বুঝাতে পারছি আমি? তো রাজনৈতিক সমালোচনা আছে, আমি তো রাজনৈতিক কোনো পার্সন না। আচ্ছা, তো এই যে পি এখান থেকে, ও সরি, হ্যাঁ হ্যাঁ, এইটাকে এখানে আমি একটা লম্ব আঁকতে হবে। আচ্ছা, এসটা এখানে দিলাম এস প্রাইম, আর এটাকে দিলাম পিএন। একটু অ্যাডিশন করো আর কি, চিত্রটাকে একটু ঠিকঠাক করো। মানে বলবো আল্লাহ রে ভাই, আগে তো চিত্র এত কিছু ছিল, আবার কি হলো? ইচ্ছা করে আমি লাল কালারে জিনিসটাকে অ্যাড করলাম, তাইলে তোমার বুঝতে একটু সুবিধা হবে। এটা পরে অ্যাড হয়েছে, ইনফ্যাক্ট প্রথমেই এটা অ্যাড ছিল, আমি প্রথমে দেই নাই, তোমার মাথাটা নষ্ট করিনি। এইবার এই যে পি এক্স ওয়াই ধরবো, ধরি পি এক্স কমা ওয়াই, এটা কি রিপ্রেজেন্ট করে? উপবৃত্তের উপরস্থ সকল বিন্দুকে সে রিপ্রেজেন্ট করে। আমি ধরছি এখানে, এটা এখানে বুঝছো? পি এক্স কমা ওয়াই উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, ফাইন। তাইলে দেখি তোমাদের স্মার্ট টেস্ট দেখি। সিএন, আচ্ছা পিএন লম্ব এ এ প্রাইম আঁকি, এটা লম্ব আছে, লম্ব আছে, এটা কারণটা বলি, দেখি তোমাদের জিজ্ঞাসা করি। সিএন আর পিএন দূরত্ব দুটা কত একটু বলবো আমাদের? সিএন কত? অবাক হয়ে গেছো, খুব সোজা একটা প্রশ্ন করছি। এক্স আর পিএন হইলো ওয়াই, এর লিগে এটা এক্স কমা ওয়াই। এটা ভুজ, এটা কোটি, এর লিগে তো এটা এক্স কমা ওয়াই। নাকি নাকি আসমান থেকে ধপাস করে পড়লাম? সোজা তো। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো? ফ্যান্টাবুলাস। এবার একটা জিনিস জিজ্ঞাসা করো, এই যে পিএম দূরত্বটা ভাইয়া, পিএম ভালো করে বুঝছো, পিএম ডিসটেন্সটা এখন, ও আচ্ছা আমি তো এটা যোগ করছি, এইটাও তো যোগ করতে হইতো, সরি, মানে আমার তো অ্যাকচুয়ালি অনুপাতটা কি বলতো? পিএস বাই পিএম, এইটা কি? এইটাই তো ই, মানে অ্যাকচুয়ালি সি এর সাথে যোগটা না করলেও হইতো, মানে পিএস বাই পিএম লাগবে। আচ্ছা, তো কয়েকটা প্রশ্ন তোমাকে করি, দেখি আমাকে এই উত্তরটা দিতে পারো কিনা। ভেরা, এইটা কি একটা আয়তক্ষেত্র পি এম জেড এম? আচ্ছা, পিএম কে কি আমি চাইলে জেডএন বলতে পারি? চিত্র কি চিৎকার করতেছে? পিএম ইকুয়াল টু জেডএন বলা যায়? চিত্র দেখো তো ভাইয়া। আচ্ছা, জেডএন কে দুইটা টুকরা করে লিখবো, কারণ সবকিছু সেন্টারের সাপেক্ষে হিসাব করতে হয়। তাহলে আমি কি এটাকে সিএন প্লাস সিজেড বলতে পারি? আচ্ছা, সিএন মানে হইলো এক্স আর সিজেড মানে এইখানে বাইর করে রাখছিলাম এক্স প্লাস এ বাই ই বলা যায়? ভেরা, ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো ভেরা? জি স্যার। ভাইয়া ধৈর্য ধরছো তোমরা অনেক, আমরা প্রায় 70% চলে আসছি। হ্যাঁ প্রায়। এই বলি কেন, কতক্ষণ বাকি? আর ওই যে রোজার সময় হয় না যে আহার কয় মিনিট বাকি আছে, এগুলো দেখো না কোনো, তাইলে রোজা রাখা কষ্টকর হয়ে যায়, তাই না? আমি কি করি জানো, আমি জায়গা বাইরে গিয়ে এটা কিনি, আজান দিয়া ফলাইছে তারপরে আমি আইসা, কারণ কি সময় তো কাটতে হবে, তাই না? এই মানে আমি বল, আমার বউ আগে বলে এই না আজান দিয়ে দেবো, তুমি যাও বাজারে যাও, আমি লাস্ট মোমেন্টে যাই, সময় লাস্টের জন্য আমি রেখে। আচ্ছা শোনো, মনোযোগ।
তো পিএম আমি বের করে ফেললাম। সংজ্ঞানুসারে কি ক্লাসে সবাই আমাকে একটু বলো ভাইয়া, পিএস ইকুয়াল টু কি ই ইনটু পিএম বললে চেয়ার থেকে পড়ে যাবে না তো না? মানে পিএস বাই পিএম এটাই তো উৎকেন্দ্রিকতা ই, তাই না ভাইয়া? তোমরা যদি এটা বুঝতে পারো তাইলে বুঝবা যে সেই লেভেলের আমি পড়াইছি, সেই লেভেলের। এইটা আমি 10 বার দেখেও ইন্টারমিডিয়েটে বুঝতেই পারিনি। বই দেখছিলাম আমি তো অনেক চেষ্টা করছি বুঝার, কি কি দেখি বুঝতেছিলাম এত জ্ঞানজাম এত কিছু। আচ্ছা যাই হোক, পিএস ভাইয়া দুই বিন্দুর মধ্যে দূরত্ব, এস বিন্দুর স্থানাঙ্ক ভুলে যাও না ভাইয়া? দুই বিন্দুর মধ্যে দূরত্ব কি ভুলে গেছো? দয়া করে ভুলে যাও না, এটা ভুললে সুইসাইড করতে হবে। ভাইয়া বুঝছো তো, এটা এক্স ওয়াই আর এটা হলো মাইনাস এ কমা 0। ই তো ই, আর পিএম কত ভাইয়া? এই যে এক্স প্লাস এ বাই ই। বুঝাতে পারছি আমি? এই যে মানটা বসেছি ভাইয়া, পিএম মানে জেডেন, জেডেন মানে এইটা। ক্লাসের সবাই এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এখন শুধু ক্যালকুলেশন করবো, শেষ হয়ে গেছে। ক্লাসের সবাই এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। ফ্যান্টাস্টিক। এটা ইটা ভিতরে গুণ করে দাও, আর ততক্ষণ এটা একটু হোল স্কয়ার ভাঙিয়ে দিই। আমি আগেই বলছি, কারো যদি লিখতে বুঝতে প্রবলেম হয় খাতা বইগঙ্গায় ফেলা যাবে, বুঝছো? লিখতে বুঝতে বুঝা নাও আগে। এটা ভিতরে গুণ করছি, আশা করি বুঝতেছো ভাইয়ারা। হোল স্কয়ার দাও, রুটটা চইলা যাবে। x স্কয়ার ই স্কয়ার প্লাস 2x ae প্লাস a স্কয়ার। একটা ছোট্ট গুড নিউজ, গুড নিউজ হলো 2x ae কাটা যায়, বুঝছো? অনেক না, এই এত ঝামেলার মধ্যে যে একটা কাটা গেছে, এই তো গুড নিউজ না? আচ্ছা, এবারে আমরা ইকুয়েশনটাকে একটু দাঁড়া করানোর চেষ্টা করি। তোমাদের কি মনে আছে ইকুয়েশনটা কি ছিল? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। ঘুম ধরে গেছে নাকি? অনলাইনে কি ঘুমায় গেছো ভাইয়া? হ্যাঁ, নামটা কার আওয়াজ আসছে না তো? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এই a স্কয়ার স্কয়ার ডানে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেছে প্রায়। হ্যাঁ, মানে ওই যে জানি বলেন রোজার সময় লাস্টে যে ই পড়া হচ্ছে, যে মোনাজাত করেন তারপরে তো আজানটা ওই অবস্থায় চলে আসছে। 1 মাইনাস ই স্কয়ার। এবার আমরা কি জানি যে রাইট সাইডে কি থাকতে হয়? 1 থাকতে হয় না উপবৃত্তের সমীকরণে? তাহলে তুমি কি দিয়ে ভাগ করবা? a স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার। তোমরা বাসায় গিয়ে জিনিসটা পুরোটা লিখে নিতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, হয়ে গেছে। এই ভাগ করছি না ভাইয়া? আচ্ছা, উপবৃত্তের সাধারণ সমীকরণ এটাই। শুধু এটাকে একটু সহজভাবে রূপদান করার জন্য আমি কি করছি জানো? এই যে এই ভ্যালুটা না, এটা বি স্কয়ার ধইরা নিছি, যাতে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সহজে হয়। বুঝছো তুমি আমার কথা? তাইলে আমি জাস্ট এটাকে ধরে নিব, ধরি a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। তাহলে 1 মাইনাস e স্কয়ার কত? b স্কয়ার বাই a স্কয়ার। e স্কয়ার কত? 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। লসাগু করার পরে e এর মান কত বলো ভাইয়া? e রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই, তোমরা কি বুঝতেছো যে e এর মানটা 1 এর চেয়ে ছোট? তাহলে বলো উপবৃত্তের সমীকরণ কি? এটাকে b স্কয়ার ধরছি, এটার নাম দিলাম নিউস, মানে নিম্ন উপবৃত্তের সমীকরণ। সেটা কত? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত? 1। এবারে আসো আমরা 10টা সূত্র পড়ি। বই কই? দাও, বইটা দেখি নেই, এখন একটু বইটা দেখি। তোমাদের অনলাইনে যাদের কাছে বই আছে, মানে অনলাইনে তো বই না, কোল বালিশ নিয়ে পড়তে বসো। আচ্ছা, 114 পৃষ্ঠা বের করবা। 114 পৃষ্ঠার নিচে প্রয়োজনীয় সূত্রাবলী আছে। আমি বাম পাশটা করাইছি, তোমরা ডান পাশটা করবা, ঠিক আছে? মানে জাস্ট এ আর বি ইন্টারচেঞ্জ হয়ে গেলে হয়ে যায়। 114 পেজে। দেখার বই বেঞ্চে বই নাই এমন অভাবে আসো কেউ?
একটা বেঞ্চ নাই। আচ্ছা ভাইরা 10টা সূত্রে আসি, চলো। হ্যাঁ সে এখন লিখো না ভাইয়া, মানে আমি তোমায় বলছি মানে এখন লেখাটা জরুরি না, এটা বইয়েও আছে, কিন্তু ভাইয়া বইয়ে এত সুন্দর তুমি বুঝবা না, দেখো, কারণ এই লাইনের পরে এই লাইন লাভ দিচ্ছে, তারপর এই লাইনে চলে গেছে, এমনি তুমি বুঝতে পারবা না আসলে। হ্যাঁ, তো আর লেখাটা আমি তোমাকে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিব, তোমরা লেখা নিও। তোমরা বুঝছো পুরো প্রমাণটা ভাইয়া? উৎকেন্দ্রিকতা হইল উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের রেশিও। বুঝতে পারছি আমি? এই রেশিওটা সবসময় সমান থাকে এবং একের যে ছোট হবে উপবৃত্তের ক্ষেত্রে। এবার ভাইয়া 1 নাম্বার, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। দেখো মিলাও বইয়ের সাথে বা শীটের সাথে, আমার শীটটাও তো আছে। উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, a is greater than b, পাতাইল্লা ডিম। এবার 2 নাম্বার কি আছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস ae, 0। বুঝলা গেছো? এটা মাইনাস ae, 0, এটা কি প্লাস ae, 0। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? উপকেন্দ্র। এরপরে 3 নাম্বার কি আছে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এইটা a, 0, এটা মাইনাস a, 0, একবারে প্লাস মাইনাস a, 0। বুঝতে পারছি? 50 মিনিট বলছিলাম, 40 মিনিট হয়ে গেছে। তারপর বৃহৎ অক্ষ 2a, বৃহৎ অক্ষের সমীকরণ, সমীকরণ কি x অক্ষ না? x অক্ষ হলো y = 0, আর ক্ষুদ্র অক্ষটা কি? y অক্ষ। y অক্ষের সমীকরণ কি? x = 0। এই দুইটা তেমন একটা লাগে না, তুমি দেখবা যে এখানে 10টা আছে, আমার সূত্রের শীটে কয়টা আছে? 8টা। কোন দুইটা মিসিং? এই যে এই দুইটা, কারণ এই দুইটা কখনোই কোনো অঙ্কেই নাই। বৃহৎ অক্ষের সমীকরণ নাই, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা লাগে। হ্যাঁ আছে, ওইটাও আছে। বলতো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত ভাইয়া? 2a, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2b। বুঝছো তো? উৎকেন্দ্রিকতা কত? তোমাদের বইয়ে মনে হয় এটা আছে, তোমার এটা এইটাই মুখস্থ রাখো। a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, আর এটা হলো b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই d স্কয়ার। মানে এর জায়গায় b উল্টায় দিলেই তো ডানেরটা হয়ে যায়, আমি করব না তো ডানেরটা। বুঝছো? a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই অনলাইন? জি স্যার বুঝতে। নিয়ামকের সমীকরণ x অক্ষের সমান্তরাল সরল রেখা না ভাইরা? x অক্ষের সরি y অক্ষের, দুঃখিত, y অক্ষের সমান্তরাল হলো x = a, তাহলে এটা হলো a বাই e, আর এটা কি মাইনাস a বাই e। তাহলে কি আমি বলতে পারি x = প্লাস মাইনাস a বাই e? y অক্ষের সমান্তরাল সরল রেখা, এটা ডানে a বাই e, বামে কি মাইনাস a বাই e। বুঝতে পারতেছি ক্লাসের সবাইকে? নিয়ামক আর কি আছে? হ্যাঁ একটা আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এইটার জন্য ভাইয়া আবার 5 মিনিট সময় দিতে হবে, মানে এইটা সরাসরি হবে না। তোমাদের কি মনে আছে কিনা আমি জানি না, পরাবৃত্তের ক্ষেত্রেও এটারে অনেক কাহিনী করে বের করছিলাম, মানে ওই যে সিদ্ধ তীর্থ কইরা LL প্রাইম মডুলাস অফ 4 এ, মনে আছে? মনে নাই তো আমির খান সবাই? আচ্ছা এবার আসো আমরা উপকেন্দ্রে, আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো বুঝো তাই না? উপকেন্দ্রের উপরে লম্ব, সেটাই কি উপকেন্দ্রিক লম্ব। তাই মানে বেসিক্যালি এই যে আমি লম্বটা আঁকলাম LL প্রাইম, এই দৈর্ঘ্যটা বের করতে হবে। এটা হলো কত? AE, 0। যারা স্মার্ট তারা আমাকে বলবা L বিন্দুর স্থানাঙ্কটা আমাকে ধরে নিতে হবে। আমি কি ধরবো? স্মার্ট স্টুডেন্টরা পারবা, খেয়ালটা পারবা। হ্যাঁ কি বললাম? AE, আলফা। ভেরি গুড, তোমরা তো স্মার্ট আছো। ভাইরা বুঝছে এই হবে, এটা আমি বুঝে গেছি, কারণ এটা বরাবর উপরে উঠছে। আলফা, স্মার্ট স্টুডেন্টরা বলে দাও তো আলফার কয়টা মান আসবে? ওই যে একটা উপরে একটা নিচে। ভাইরা আর সিদ্ধের শুরুতে আমার বোর্ডে না না আমি তো এটা ধরতেছি, এটা তো মাইনাস এই হবে, মাইনাস এই কমা আলফা হবে। ঠিক আছে, যেটা আমি বলতে চাচ্ছি ভাইরা ওই সেটা হলো বিন্দুগামী মানের শর্ত সিদ্ধ। এটাকে আরো বলতে হবে কোটি কোটি বার আমি বলছি। এল বিন্দুটা কোথায় অবস্থিত? উপবৃত্তের উপরে। আমি কি বুঝাতে পারতেছি? উপবৃত্তের উপরে অবস্থিত। চলো স্টার্ট করি। বিন্দুগামী মানের শর্ত সিদ্ধ না, এখানে আমি x এর জায়গায় কি বসাবো? AE, আর y এর জায়গায় কি বসাবো? আলফা। সিদ্ধ a স্কয়ার e স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত?
সরি ওয়াই স্কয়ার না আলফা স্কয়ার, দুঃখিত এটা কাটা, ই স্কয়ার থাকে, ই স্কয়ারটা ডানে পাঠাও, 1 মাইনাস ই স্কয়ার। এখন আমি মুছি নাই, 1 মাইনাস ই স্কয়ার মানে কি বসাও। এট দা এন্ড অফ দা ডে, এই যে 50 মিনিটের পড়া তুমি ভুলে গেল সমস্যা, তোমার কি মনে রাখতে হবে? ফর্মুলা, কুত্তার মতো মুখস্থ করবা ফর্মুলা গুলো। কেমনে মুখস্থ হবে? এমনি চিৎকার করে করে মুখস্থ হবে না, হোমওয়ার্ক গুলো দিব, হোমওয়ার্ক করলে মুখস্থ হবে। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, এখানে এক্স এর জায়গায় এই আর ওয়াই এর জায়গায় আলফা বসাই দিছি। তো ভেরা এখানে যেটা হবে আলফা স্কয়ার ইকুয়াল টু কত? বি টু দি পাওয়ার 4 বাই এ স্কয়ার। তাহলে আলফার মান কত হবে ভেরা? প্লাস মাইনাস বি স্কয়ার বাই এ। এবার একটু বুঝায় বলি ছোট্ট কইরা, উপরেরটা হলো প্লাস বি স্কয়ার বাই এ, নিচেরটা হলো মাইনাস বি স্কয়ার বাই এ, দূরত্ব হবে 2 বি স্কয়ার বাই এ। বুঝছো ভাইয়া? ক্লাসের সবাই বেরা 10টা সূত্র তোমাকে বুঝাই দিছি না? এবার মনোযোগ দিয়ে শুনো, জাস্ট এর জায়গায় বি দিয়ে দিবে, তোমার পরের 10টা হয়ে যাবে। তুমি দেখো মিলাও, পাশে পাশেই আছে তোমার, এই জন্য পাশাপাশি দেয়। জাস্ট প্রত্যেকটা এর জায়গায় বি দাও, এক্স এর জায়গায় ওয়াই দাও, অঙ্ক হয়ে গেছে, মানে সূত্রগুলো হয়ে গেছে। এর জায়গায় বি, এক্স এর জায়গায় ওয়াই, সূত্রের শীটটা আমি গ্রুপে দিয়ে দিছি। তো আমার মোটামুটি প্যাচাল শেষ। এটা বিশাল প্রমাণ। আমি অনেক স্টুডেন্টকে ধৈর্য ধরায় রাখতে বলি যে ভাইয়া প্লিজ ধৈর্য ধরে রাখো, নাইলে হারায় যাবা। তো আজকে আমরা 11 আর 12 এই দুইটা ম্যাথ করে দেব। বুঝছো তুমি আমার কথা? 11 নাম্বার আর 12 নাম্বারের দুইটা, 11 আর 12 হবে তোমাদের বাড়ির কাজ আজকে। ক্লাসের সবাই কি বুঝতেছো? 11 12 মনে হয় 6টা অঙ্ক আছে, তাই না? আমি কি ঠিক বলছি? 11 2টা না 3টা? 11 3টা, 12 4টা, 7টা অঙ্ক আছে, দুইটা পড়াই দিব, 5টা করব পরশু দিন। তারপরে পরের দিন তো ফাটাই ফেলবো, কারণ কি খালি অঙ্ক করবো। বুঝছো আমার কথা? 4টা ক্লাস হবে ভাইয়া এই সপ্তাহ, আগামী সপ্তাহ। আর এই বছরের বক্সিং ডে মানে লাস্ট যে সপ্তাহটা, সেখানে আমরা 2টা ক্লাস দেব অধিবৃত্ত। কেন 2টা ক্লাসে হয়ে যাবে? কারণ থিওরিটা তো পড়াবো না, সেম ই এর মান 1 এর চেয়ে বড়, তাইলে পুরো অঙ্ক সেম, তাইলে খালি অঙ্ক করাবো, এই কারণে টাইম কম। আর এখানে 10টা অঙ্ক আছে। শুরু। যারা অনেক ধৈর্য নিয়ে পুরোটা বুঝছো তাদেরকে একটা ধন্যবাদ, ধন্য যোগ দিলাম। ঠিক আছে, এবার ম্যাথ করি চলো। 11 2 নাম্বার অনেকবার বোর্ডে আসছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবাক হয়ে যাবা যে অঙ্ক এত সহজ কেন। মানে থিওরি কি পড়লাম, মানে এমন চ্যাপ্টার তুমি কোনোদিন পাও নাই 9 10 এর পরে যে সূত্রটা বসাইলে অঙ্ক হয়ে যাবে। মানে আছে অঙ্ক, সূত্র বসাইলে শেষ। একটা ইনফরমেশন বলে দেই ভেরা, এই যে কনসেন্ট্রেশন এখনো আছে কিনা, সেটা হলো উপবৃত্তের সমীকরণ দেয়া আছে, অন্য যাই বের করতে বলুক না কেন তুমি বিসমিল্লাহ বইলা উৎকেন্দ্রিকতার মানটা বের করে ফেলো, ই এর মান। এর কারণ হইলো ই ছাড়া অনেক কিছুই বের করা যাবে না। ধরো অন্য কিছু একটা বের করতে বলছে, তার জন্য ই লাগবে, তার মানে উপবৃত্তের সমীকরণ দেয়া থাকলেই তুমি বিসমিল্লাহ বলে উৎকেন্দ্রিকতা বের করো। এবং তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এটা পাতাইল্লা ডিম না লবণ। বুঝছো? আসো শুরু করি। প্রউষ প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, এগুলো লেখা কোনো টাইম নেই। 400 রাইট সাইড কত হইতে হয় ভেরা? 1 হইতে হয়, ভাগ x স্কয়ার বাই 25 y স্কয়ার বাই 16। কেউ কি বলতে পারবা এটা পাতাইল্লা ডিম না লম্বা ডিম? পাতাইল্লা ইজ গ্রেটার দ্যান। এখানে এই যে এইভাবে পাতাইল্লা ডিম লেখা নিতে হবে, মানে a স্কয়ার ইকুয়াল টু 25। অনেকে লেখে আমার এই সব উল্টাপাল্টা জিনিস, মনে করছে এই মনে আসল। a স্কয়ার 25 b স্কয়ার 16, a 5 b 4, a হলো b এর চেয়ে বড়, তার মানে কি সব প্রথম দিকে। তুমি যদি প্রথমটাই ভুল করো সিরিয়াল ওয়াইজ তোমার সব ভুল হবে, কারণ সূত্রগুলো উল্টা না। বুঝাতে পারছি? তার মানে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবার উৎকেন্দ্রিকতা কি কি বের করতে বলছে? ইনফরমেশন কি কি বের করতে বলছে? দেখো উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামক বলছে, উৎকেন্দ্রিকতা তো বলে নাই, কিন্তু লাগবে কেন? উপকেন্দ্র প্লাস মাইনাস a, 0 কি করতে পারবে? তার মানে আমি এটা বলে রাখলাম, বলুক না বলুক না লাগুক উৎকেন্দ্রিকতা বের করে দেয়। বুঝছো? উৎকেন্দ্রিকতা ই কত? তোমরাও স্বীকার করবা না ভাই আপনি ঠিক বলছেন, অঙ্কগুলো সোজা। উৎকেন্দ্রিকতার মান জিন্দেগিতেও
মাইনাস হবে না, কারণ এটা অনুপাত। ঠিক আছে? আচ্ছা, তোমাদের ব্যাচে স্টুডেন্ট বাড়তে বাড়তে ৬২ জন না ৬৩ জন হয়ে গেছে, মানে গ্রুপে। আমি বারবার বলি যে গ্রুপ যারা করো না তারা কেন গ্রুপে থাকে, মানে গ্রুপে থেকে লাভ কি? এখানে কি আমি কোনো জোকস বলি? তা তো জোকস বললে না হয় থাকতা যে হ্যাঁ ঠিক আছে জোকস শোনার জন্য আমি আসি। 9/25 রুট করলে কত হয়? 3/5। ওকে, এবারে কি কি বের করতে বলছে? উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বেয়ারা? প্লাস মাইনাস AE, 0। আর লম্বা ডিমের ক্ষেত্রে কিন্তু 0, প্লাস মাইনাস BE। x আর y উল্টাবে, a আর b উল্টাবে। হ্যাঁ, আমরা কি জানি স্থানাঙ্কের 3 দাগ দিতে হয়? জীবনে ফার্স্ট টাইম দেখতেছো না তোমরা? থ্যাংক ইউ। a হইলো 5, e হইলো 3/5। এই যে আসো অনেকে পণ্ডিত, পণ্ডিতদের আমি কিছু উত্তর দিয়ে দিই। ভাই a স্কয়ার তো 25, সে তো প্লাস মাইনাস 5। ভাই প্লাস মাইনাস এর দেয়াই আছে, তুমি কোন পণ্ডিতই করো। এর মান 5, a হইলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, স্থানাঙ্ক নেগেটিভ হয়, সূত্রগুলোতে প্লাস মাইনাস দেয়া আছে, তোমার কোনো টেনশন নেই। এইজন্য এটা a স্কয়ার 25, এ প্লাস মাইনাস 5, আবার প্লাস মাইনাস কি প্লাস মাইনাস স্কয়ার? নো, আমি বুঝাতে পারছি? ওকে, 5 5 কাটা, কত ভদ্রভাবে প্লাস মাইনাস 3,0 হয়ে গেছে। বুঝছো? a 5, e 3/5, একদম সোজা, মানে কি 9 এর যদি পড়তা তাও এত সোজা অঙ্ক ছিল। তারপরে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a। জাস্ট 10 মিনিট আগে প্রমাণটা করছি, মনে আছে যারা? 2b² কত? 16। a কত? 5। 32/5 একক। আমি মনে হয় বুঝাতে পারছি। লাস্ট নিয়ামকের সমীকরণ কত হবে বলো? x = প্লাস মাইনাস a/e। মনে আছে ভাইয়া সবার? তোমাদের আজকে আমি পিওর পড়াইছি, কারণ আমি জানি আজকে গল্প করলে পড়াটা ধ্বংস হয়ে যাবে, তাই না? এই যে থিওরিটা শেষ হবে না। x কত? এখন আমার বলবো যে ভাইয়া তো খুব দ্রুত পড়ায়, আমরা আসলে বুঝতে পারি। থাপড়ায়া যদি তোমার মানে যারা এগুলো বলে থাপড়াইতে পারতাম। ওই যে কি জানি এক সিনেমায় যে অজয় দেবগন থাপড়াইতেছে না একটা ফেসবুকে, আসলে থাপড়াইতেছে, এবং থাপড়াইতে পারতাম পোলাবান। যারা বলে আমি দ্রুত একটা অঙ্ক পড়াইতেছি পুরো ক্লাস ধরে, একটা থিওরি পড়াইছি, আর কি করব, অর্ধেকটা পড়াবো কালকে, বাকি অর্ধেকটা পড়াবো নাকি? তাইলে একটু স্লো হইতো। এটা 25 আর 3টাকে বামে নিয়ে আসো, কত হবে? শেষ ভাইয়া, অ্যানসার অ্যানসার অ্যানসার। এটা কেন লিখবা জানো? এই যে একবার লিখে দিই, অ্যানসার প্লাস মাইনাস 3,0 32/5 একক, 3x = প্লাস মাইনাস 25, এভাবে কমা কমা দিয়ে লিখো। বুঝছো? কারণ স্যাররা এত কষ্ট করে ওইখানে একটা উত্তর, এখানে একটা উত্তর, ওইখানে আরেকটা উত্তর, এগুলো দেখবেন। বুঝছো? কমা কমা দিয়ে তুমি উত্তরগুলো লাস্টে লিখে দিবা। আমি মনে হয় বুঝাতে পারতেছি, তাই না ভাইয়া? একদম আপলোড হতে যতক্ষণ লাগে। আমি তো ভাইয়া তুমি দেখছো আমি কোনোদিন মিস করছি? যেই দিনের ক্লাস ওই দিনই দিয়ে দিই না, মাঝে মাঝে ঘুমায় গেছি, ভুলে গেছি, মানে ডাটা নাই, এরকম টাইপের প্রবলেম হইতে পারে 1-2 দিন, তাও হয় নাই মনে হয় তোমাদের। বুঝছো তো সবাই না? আরেকটা অঙ্ক করি, এটা কি করলাম? পাতাইল্লা ডিম, কেন না একটা লম্বা ডিম করি, তাই না? চলো আমরা যেটা করব সেটা হইল 12-2 নাম্বার, 12-2 এটি লাস্ট অঙ্ক ভাইয়া। তারপরে হোমওয়ার্ক কি? 11-12 HW। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ কত বলছে? 5x² প্লাস 4y² = 1। এখন অনেকে বলবা ভাইয়া আগেরটাই 400 ছিল, আমি ভাগ কইরা 1 বানাইছি, এটা তো একই আছে, এটা আমি কি করব? কিন্তু এটা তো x²/a² এর উপর নাই, এই ধরছি কেন এটারে? এইটারে বানাইতে তো এরকম হবে 1/5 হবে কিনা বল, উপবৃত্ত হবে কিনা বল। এই যে হইছে। কোন আপত্তি আছে তোমাদের? এরকম করে জোর করে ভালোবাসা দিবি কিনা বল স্টাইলে তোমাকে উপবৃত্তের সমীকরণ বানায় নিতে হবে।
বুঝছো? a স্কয়ার কত এখানে 1/5। এখন 90% ভুল করবা। এটা কি a বড় না b বড়? এ অনেকটা এসে মা বড় না বউ বড়? এই টাইপের সিনেমা আছে। বাংলা সিনেমায় হয় কেন বাবা কেন চাকর, ফুলি কেন ডাক, আর হিন্দি সিনেমায় হয় নাম্বার 1, হিরো নাম্বার 1, কুলি নাম্বার 1, খিলাড়ি নাম্বার 1, তাই না? ওকে, এ হলো বি এর চেয়ে ছোট, তার মানে এটা লম্বা ডিম। 1/5 কেমনে আসলো? উল্টায় দাও ভাই, 1/5 এর ভাগ আছে না, উল্টায় দাও তো 5x স্কয়ার মানে কেন যে a স্কয়ার তো নিচে লাগবে। এটা ছোট কেন? a স্কয়ার 1/5 মানে 0.2, 1/4 মানে 0.25, কে বড় হইলো? 0.25 বড় না? অনেকে তো 5 দিক খায় যে ভাই এটা বড়। মানে তোমারে আমি 1 কোটি টাকা দিলাম, 5 ভাগ করে দিলাম আর 4 ভাগ করে দিলাম, কোনটা নিবা বল? 5 তো বড়, 5 নাও। ভাগে যত বড় হবে তত ছোট, তাই না? এগুলো কি বলতেছে? এগুলো তো ক্লাস 2 3 এর কথা। আচ্ছা যাক, তো উৎকেন্দ্রিকতা ই বের করতেছি। উৎকেন্দ্রিকতা চাই নাই ভাই, কি চাইছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আরে না, ও খালি নিয়ামকের সমীকরণ চাইছে। কিন্তু ভাইয়া, কিন্তু ই লাগবে, ই ছাড়া কোনো তোমার গতি নেই। যেমনটা তোমার সূত্র মুখস্থ করা ছাড়া গতি নাই, হ্যাঁ, যে পরের দিন তুমি মুখস্থ করে আসো, আমি আশা করবো, করবো না যদিও, আমি আশা করবো বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার কত হবে? 1/4 মাইনাস 1/5 বাই 1/4। সেই অবস্থায় কি করো তোমরা? লসাগু ফসাগু করো? আমি তো করি না। আমি 4 আর 5 এর লসাগু কত? 20 না? 20 দিয়ে গুণ করি, তাহলে 5 মাইনাস 4 বাই 5 1/5। ক্যালকুলেশন সহজ, জীবন সহজ। আর তোমরা কি করো? এটা লসাগু করো, তারপরে নিচেরটারে উল্টায় গুণ করো, তারপরে কাটাকাটি করো, 5 লাইন পরে এটা উত্তর আসে, তাই না? ওকে, হ্যাঁ, রুটটা ভাগ করে দিছি মানে কই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুট এ বাই রুট বি কেন করা যাবে না? তাই কথা, ওই বেসিক সমস্যা। 4/25, রুট 4/25 কেন লেখা যাবে? আচ্ছা, ইউটিউব দেখছো, ইউটিউব দেখো না, সামনে বছর ইউটিউবার। ওকে, এবার নিয়ামকের সমীকরণ কত? y equal to plus minus b by e। ভাইয়া দুনিয়া চেঞ্জ, x এর জায়গায় y, এর জায়গায় b, বুঝতে পারছি? y b কত ভাইয়া? হাফ, e কত? 1/5। এটারে উল্টায় দিলে √5/2, b হেই ভগ্নাংশ। 2y equal to plus minus √5, এটাই মনে হয় উত্তর, তাই না? ঠিক আছে, বারো 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 না না বারো। আলবিদা ফর টুডে, যাও হোমওয়ার্ক করে নিয়ে আসো, নেক্সট ক্লাস এখান থেকে করব। হ্যাঁ